শুধু দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম দীপা হত্যাকাণ্ডের কিছু রহস্য উন্মোচনের ঘটনা। যে দীপা সংসার করে স্বামী সন্তানকে নিয়ে সুখে বাকি জীবনগুলো কাটাতে চেয়েছিল, সেই দীপাকেই হারাতে হলো জীবন, দিতে হলো তার মূল্যবান প্রাণ, ভুলণ্ডিত হলো বাঙালি নারীর ইজ্জত, সম্ভ্রম এবং মানবাধিকার। আজকে এই পর্বে আমরা দীপার সেই রহস্য উন্মোচনের দ্বিতীয় অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখাবো কিভাবে এবং কি কারণে এবং কারা কারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তার বহিঃপ্রকাশ। আপনারা জানেন, এই অনুষ্ঠানটি গত সপ্তাহে প্রচার হওয়ার পর বিভিন্ন দিক থেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের তদবির এসেছে। কেউ বলেছে মীমাংসা করে দিতে, কেউ বলেছে এটাকে জরিমানা দিয়ে নিষ্পত্তি করে দেওয়ার জন্য। একটি প্রাণের বিনিময়ে কি জরিমানা? একটা প্রাণের বিনিময়ে কি মীমাংসা? আবার কেউ কেউ আমাদের হুমকিও দিচ্ছে। সত্যি সেলুকাস, বড় বিচিত্র এই দেশ। চুরি চুরি, তা তো আবার সিনা জুরি। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব দীপা হত্যার সেই দ্বিতীয় অধ্যায়ে। চলুন। মুন্সিগঞ্জ জেলার নগর কসবা পালপাড়া গ্রাম। এই গ্রামেরই মেয়ে হালিমা তানজিম দীপা। গত 17 অক্টোবর 2010 তারিখে স্বামী মোর্শেদ মিয়াজি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের যৌতুকলোভী, নোংরা, হিংস্র ছোবল অকালে নির্মমভাবে কেড়ে নিল 24 বছরের তরুণী দীপার তরতাজা প্রাণ। এটিএন বাংলার বিবেকের কাছে প্রশ্ন অনুষ্ঠানে গত 2রা ফেব্রুয়ারি তারিখে প্রচারিত হয়েছিল দীপা হত্যার চাঞ্চল্যকর সচিত্র প্রতিবেদনের প্রথম পর্ব। হ্যাঁ, এই হচ্ছে হালিমা তানজিম দীপা। মুন্সিগঞ্জ জেলার নগর কসবা পানপাড়া গ্রামের মেয়ে দীপার বিয়ে হয় 2004 সালের 5 আগস্ট। স্বামী খোরশেদ মিয়াজি মুন্সিগঞ্জ জেলার কোটগাঁ লিচুতলা গ্রামের ছেলে। বিয়ের পর দীপার স্বপ্ন গড়ে উঠেছিল তার শ্বশুরবাড়িকে কেন্দ্র করে। শুধু স্বপ্নই নয়, দীপার উপর স্বামী আর তার শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের লোমহর্ষক কাহিনীও ধীরে ধীরে গড়ে উঠছিল শ্বশুরবাড়িকে কেন্দ্র করে, দীপার প্রিয়জনের অজান্তে। মা, বাবা আর একমাত্র যক্ষের ধন শিশুপুত্রকে রেখে দীপা চলে গেছে সব কষ্ট, সব অপমান, স্বামীর নির্যাতনের একেবারে ঊর্ধ্বে অচিনপুরে। দীপা আত্মহত্যা করেছে। প্রথমে ফোনে দীপার বাবা হাজি আব্দুর রহমান ব্যাপারীকে জানায় দীপার স্বামী মোর্শেদ মিয়াজি। প্রথমে তো ওদের কাবিন হয়েছিল। কাবিন হওয়ার পরে যখন নাকি উঠাই দেওয়ার জন্য কথাবার্তা ফাইনাল হলো, তখন ওই ফার্নিচারটা নিয়ে যে কি দিব এগুলো নিয়ে যে আমরা বললাম যে আমাদের যা ইচ্ছা। তো প্রথমে কোনো কথাই ছিল না। পরে ওই অ্যাডভোকেট কপির যে মোর্শেদের ভগ্নিপতি, ও বলতেছে যে নানান ধরনের ফার্নিচার দাবি করতেছে। তখন আমরা বলছিলাম যে এখন তো আপনারা অনেক কিছু চাইতেছেন, তখন তো কিছুই চান নাই। তারপর প্রায় এই ফার্নিচারগুলো নিয়ে গন্ডগোল হইতো। একদিন ছোটো বোন আমার ফোন করে বলতেছে, ভাইয়া তুই এখনই আস। গেছি, যাওয়ার পর বলতেছে যে তোরা কি ফার্নিচার দিছস, এগুলো নিয়ে সবসময় গন্ডগোল হয়, ফার্নিচার নিয়ে যা, আমারও নিয়ে যা। 17 অক্টোবর 2010 ওই দিন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে স্ত্রী দীপাকে নিয়ে আসে যৌতুকলোভী পাষণ্ড স্বামী আর তার শ্বশুরবাড়ির লোকজন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দীপাকে মৃত ঘোষণা করলে নিথর নিষ্প্রাণ দীপাকে হাসপাতালে ফেলে পালিয়ে যায় স্বামী আর তার আত্মীয় স্বজনেরা। দীপা মোর্শেদের দাম্পত্য জীবনের 6টি বছরে দীপার জন্য ছিল খুবই লোভের বিষাক্ত আঁচড়। যৌতুকলোভী মোর্শেদের কুচক্রে, নির্যাতনে দিনে দিনেই দীপার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, যন্ত্রণাময়। ছোট্ট এই টিনের বাড়ির প্রতিটি ইঞ্চিতে যেন ছড়িয়ে রয়েছে দীপার জন্ম আর বেড়ে ওঠার হাজারো স্মৃতি। যৌতুকের লোভে অন্ধ, ঘৃণ্য, নীচ,
মোর্শেদ মিয়াজি তার ছোট্ট 3 বছরের অবুঝ ছেলে অহিরকে তার মায়ের মমতা থেকে চিরবঞ্চিত করতেও এতটুকু দ্বিধা করেনি। এতটাই পাষণ্ড আর অর্থলোভী বিকৃত হায়না মোর্শেদ মিয়াজি। 24 বছরের হাস্যময় তরুণী দীপার মৃত্যুকে তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে বারবার বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা চালায়। এদিকে দীপার বাবা মা ভাই বোনের দাবি দীপা আত্মহত্যা করেনি, তাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার এহসানুল করিমের সাথে। আমরা তার মাথার মধ্যে প্রোটেড ব্লাড পেয়েছি, একটা ছিল লাইগাসার মার্ক, হ্যাঁ লাইগাসার মার্কটা ছিল ব্যাকওয়ার্ড ডাউনওয়ার্ড সাইডে, হ্যাঁ আমরা নর্মালি এটা আপওয়ার্ড সাইডে থাকে, এর ডিরেকশনটা একটু ভিন্ন থেকে ছিল। আর যেটা ছিল একই সাথে তার এই ফ্রন্টাল ভিজন সুইলিং ছিল, প্যারিটাল ভিজন সুইলিং ছিল, মানে মাথার মধ্যে আঘাত ছিল। আমরা যে কারণে এই রিপোর্টটা আমরা হোমিসাইড বলে রেখে করি সেটা হলো তার মাথার আঘাত। এই আঘাতটা কি দিয়ে হতে পারে বলুন? যে কোনো ব্লান্ট ওয়েপন দিয়ে হতে পারে। ব্লান্ট ওয়েপন বলতে লাঠি, বাড়ি অথবা কোনো তাকে ধরে একটা জোরে কোনো দেয়ালের সাথে মারলো, বাড়ি মারলো, হ্যাঁ সেক্ষেত্রে এই ধরনের আঘাত হতে পারে। লুৎফা দেওয়ান আমাদের যথেষ্ট কন্ট্রিবিউট করছে, আমার স্টাফরা কিছু করতে পারবো না, এটা একটা মার্ডার কেসে আমি মানে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নিয়ে আসবো। দীপার পোস্টমর্টেম রিপোর্ট আর ডাক্তার সাহেবের কথায় এটা দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে ওঠে যে আত্মহত্যা নয়, দীপাকে হত্যা করা হয়েছে অত্যন্ত নারকীয়ভাবে, পরিকল্পনার ছকে। দীপার জীবনে স্বামী আর শ্বশুরবাড়ির হাতে নির্যাতনের শেষ কটি মুহূর্তের একমাত্র সাক্ষী ছিল দীপার 3 বছরের একমাত্র অবুঝ সন্তান অহির। তোর আম্মুকে কে মেরেছে? আব্বু মেরেছে লাঠি দিয়ে। কিভাবে? আমনে কোথায় মেরেছে? কপালের মাথা। কপালের মাথায়? তুমি দেখেছো? আজ দেখুন দীপা হত্যা মামলার দ্বিতীয় পর্ব। দীপার এমন অস্বাভাবিক মৃত্যু এবং দীপার বাবার বাড়ির অভিযোগের প্রেক্ষিতে সঠিক তথ্য সন্ধানে এটিএন বাংলার ইগল টিম গিয়েছিল দীপার শ্বশুরবাড়ি। ইগল টিমের ক্ষিপ্র অনুসন্ধানী তৎপরতা কিভাবে দীপার বড় যা দীপা হত্যা মামলার অভিযুক্ত আসামি লুৎফা দেওয়ানকে ক্যামেরায় তুলে নিয়ে আসে তা ছিল অভিনব। লুৎফা দেওয়ান মুন্সিগঞ্জ জেলার রতনপুর দেওয়ান বাজার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ। আমাকে কে চিনে দিল? আমি কি করে চিনলেন আপনি? যদি আপনি একটু দয়া করে আপনি বাসায় আমার ময়মুরবিরা যেটা অত্যন্ত কৌশলে তিনি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত এরকম বাধ্য হয়েই তিনি নিজেই এটিএন বাংলার ইগল টিমকে নিয়ে যান তার শ্বশুরবাড়ি। এই দরজাটা আমি খুলি, বুঝছেন? আমি ঘুষি মারতে মারতে এই দরজাটুকু একটুখানি ফাঁকা ছিল, ঠিক এই যে ঠিক এরকম দেখা যায়, আটকানো এই যে এরকম ফাঁকা ছিল, এই জাজিমটা পুরো ভরে গেছে। আমরা কি করলাম, আপনি এসে কি দেখলেন? মনে করেন আমি আসলে কি এটা যদি হয় মানে সম্পূর্ণ দোষী কিন্তু আমি এই টুলটা তুইলা কাটলাম, 3 জালে আমরা ধরলাম, মানে আমার আরো দুইটা একটা মেয়ে ছিল, ও ধইরা নামাইছি, কোনো রকম কোনো আঘাত পাওয়ার কথা না, কোথাও শরীরে কোনো আঘাত ছিল না, কোথাও আঘাত ছিল। আমি এমন কোনো জায়গা নাই যে ওর নাম মেসেজ করছি। আপনি বলছেন যে ডেড বডি এখানে ঝোলানো ছিল এবং সে সুসাইড করেছে এবং তার সমস্ত শরীরে কোথাও আঘাত ছিল না। দেখেননি? না। পোস্টমর্টেম রিপোর্টে কেন আঘাত আসছে? এই মাথায় আঘাত ওরা দেখাইছে, সেই আঘাতটা 3 বার পড়ে গেছে। এখানটা যখন ওরা নেয়, এই যে এখান থেকে এই জায়গাটা নেওয়ার সময়, বুঝছেন, এই যে আলমারির ভিতরে একটা হাত ঢুকে গেছে, যেহেতু ও আঘাত পাইছে ব্রেনে, 2-3 বার আপনি নিয়ে যাওয়ার সময় গেটের মাথায় ফালাই দিছে। না, পোস্টমর্টেম রিপোর্টে আমি বলি আপনি রাখেন, ওনাকে বলতে দেন। পোস্টমর্টেম রিপোর্টে যেটা হয় দেখে তারা যে যদি সুইসাইড হয় তারপরে আঘাত পেলে কিন্তু সেটা বোঝা যাবে। হ্যাঁ, সুইসাইডের কতগুলো লক্ষণ থাকে। আর রাখেন আপনি, আর রাখেন, সেটা তো পুরানো আঘাত, এটা এক সপ্তাহ আগে, আঘাতটা কোথা থেকে আসছিল? 1 সপ্তাহ আগে এটা বলে।
এক সপ্তাহ না তো কতদিন 6 দিন আগে এই মশাই টানে চলেছে না, এটা ওর মায়েরা জানে মশাই টানে চলে একদম ফোনেও বাসায় বলছে পড়ে গেছে পরে হ্যাঁ তো দপ্তরে সব দিচ্ছে আমি দুধ দিয়েছি আমি আপনাকে একটা প্রশ্ন করে কম বলবো, একটা করে। এইখান থেকে যদি আমি পড়ে যাই তাতে কি মাথায় আঘাত লাগতে পারে? যদি হ্যাঁ, হ্যাঁ। মশাই টানাতে গিয়ে না দাঁড়ায় টানেছিল পড়ে গেছিল দাঁড়ায় তারা একটা মেয়ে, একটা সুস্থ সবল একটা মেয়ে দাঁড়ায় মশাই টানাতে গিয়ে কি এবার মানে ঠাস করে পড়তে পারে? অনেক পড়ছিল শোনেন আমার একটা কথা শোনেন জানি না ভাই এটা যে উনি মশারি থেকে পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে। দীপার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছিল নিজেদের এই কথার জালে। সমস্ত ঘটনাটা তো জানছি, আমি যে কাটলাম কেটে আমিও ফেসে গেলাম, কেন কি হয়েছে এটা আমার শাশুড়ির মনে করেন হাজারবার তারে আমি দোষারোপ করি, কেন এরকম ঘটনা ঘটাইলেন, আমিও আজকে জড়িত। এক পর্যায়ে দীপার শ্বশুরবাড়ির উঠোনে দীপার ভাই বোন এসে হাজির হলে তাদের ও দীপার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। আপনি বলেন না কেন? সবচেয়ে বড় প্রশ্ন আমাদের, আপনি তো বলছেন ফাঁসি দিছে, দীপা মরতে দিছে, মোতার গন্ধ শুনেন, আপনি দীপা ফাঁসি দিছেন, সেটা আপনি কাটছেন ফাঁসি, তাহলে দীপার ফাঁসি আসলে না করে পোস্টমর্টমের মধ্যে লাশ হাসপাতালে রাখা, তারা ডাক্তার ফারিদের বাসায় যায়, তারা কেন যায় মিটিং করতেছে? আর বাসার ভিতরে কিসের মিটিং হয়? হ্যাঁ? ডাক্তার ফারিদের বাসায় তারা যায়, তারা কেন বলে? ডাক্তার ফারিদ কেন বললো যে আপনারা এই করেন? ডাক্তার ফারিদ আমাদেরকে বলছে যে লাশ আপনারা নিয়ে যান গে, উনি নিয়ে আসছে, উনি ডাক্তার ফারিদকে নিয়ে আসছে, পরে উনি বলছে যে আপনারা লাশ নিয়ে যান গিয়া, দেওয়া পোস্টমর্টম করার দরকার নেই, থেকে ডিসিপ্লিন একটা পারমিশন দিয়ে আসবে, এটা সবার সামনে আপনাদের প্রতিজ্ঞা আমি ফারুক ডাক্তারকে নিয়ে আসছি, এমন একটা সাক্ষী আপনি রেডি করেন। কি আপনি নিজেই আপনার নিজের সাক্ষী, আপনি 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 নিয়ে আসেন ফারুক স্যারকে? কিভাবে আমি নিয়ে আসলাম, কোন জায়গাতে নিয়ে আসলাম, এটা আপনি ফারুক স্যারের বাসায় যায় আপনি নিয়ে আসছেন তাকে? কিভাবে গেলাম, কে দেখলো আমি ফারুক ডাক্তারের কাছে গেলাম, এটা আপনি আমাকে দেখান একজন। আপনি কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিলেন যে রাত্রিবেলা যখন আপনি আমি রাত্রে গেছিলাম, হ্যাঁ রাত্রে 11টার সময় আমি গেছিলাম, এবং সেই সাক্ষী আছে বাজারে তরকারিওয়ালা। ময়নাতদন্তের রিপোর্টে দীপার মৃত্যুর কারণ হিসেবে সুস্পষ্টভাবে হোমিসাইডাল হিসেবে উল্লেখ করা হলেও মেডিকেল পার্সন দীপার বড় যা লুৎফুন্নাহার কুলসুম বারবার চেষ্টা চালায় জঘন্য এই হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করার। পোস্টমর্টম রিপোর্টে কিন্তু সুইসাইডাল আসেনি, হোমিসাইডাল আসছে। ও তাহলে পোস্টমর্টম রিপোর্টে কি মিথ্যা? মাথায় আঘাত আসছে, তুমি জানো তোমার মা না আমি মিথ্যা বলবো না, আবার সত্য বলবো না। আমি হসপিটালে 12 নম্বরে বসতাম, 13 নম্বর আমার পাশের রুমে আরম্ভ বসতো। আমি পোস্টমর্টম রিপোর্ট নিয়ে মন্তব্য করার মতো ক্ষমতা আমার না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে পোস্টমর্টম রিপোর্টে মানে 10% মিথ্যা? আমি এটাও বলবো না, আর 80% সত্য এটাও আমি বলতে পারবো না। আপনি কি বলবেন? আপনার সঙ্গে এই বিষয়ে আমি একদম অপারগ, একদম ক্ষমা চাই। আমি আপনাকে যে প্রশ্ন করেছি আমি ক্ষমা চাই দাদা আপনার কাছে। ঠিক আছে। সত্য প্রকাশের এই নিজস্ব গতির প্রমাণ বাস্তবে মিলল যখন আমরা মুখোমুখি হই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শাহজাহান এবং মেডিকেল অফিসার ডক্টর এটিএম ফারুকুল ইসলামের সাথে। দীপা হত্যা মামলার রিপোর্টটা, এই রিপোর্টটা সঠিক আছে কিনা, নাকি প্রভাবিত হয়ে রিপোর্টটা দেওয়া হয়েছে? অ্যাজ পার নথি অনুযায়ী ঠিক আছে। এই দীপা হত্যা মামলার ময়নাতদন্তে আপনার একটি স্বাক্ষর রয়েছে, তার মানে আপনি এই রিপোর্টটার ক্ষেত্রে আমি ছিলাম আরও আপনার এই যে রিপোর্টটা আপনারা দিয়েছেন, এই রিপোর্টে কোনো প্রভাবিত হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। 10% হোয়াট আই ফাউন্ড এটা কোনো প্রভাবিত হওয়ার কারণ নেই। তার মানে আপনারা যে তথ্যপত্র পেয়েছেন তাতে আপনারা কনফার্ম যে এটা আপনি 100% কনফার্ম যে হোমিসাইড কেস, মার্ডার কেস, হোমিসাইড অথবা মার্ডার, সুইসাইড আর হোমিসাইড দুটো কথা আছে। আত্মহত্যাকে সুইসাইড বলি, আর হোমিসাইড কেসকে মানে মার্ডার কেস বলি আর কি। হোমিসাইড কেস মার্ডার কনফার্ম। জি কনফার্ম। দীপা হত্যা মামলায় লুৎফা দেওয়ান 3 নম্বর আসামি হওয়া সত্ত্বেও তার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের চাকরি বহাল থাকার কথা শুনে আমরা খানিকটা অবাকই হয়েছিলাম। এ ব্যাপারে কথা বলতে এটিএন বাংলা রিগল টিম গত 1 ফেব্রুয়ারি 2011 তারিখে ছুটে যায় মুন্সিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে, কিন্তু সেখানে আমাদের জন্য ছিল আরও এক বড় চমক। এখানে কেউ আছে?
মুন্সিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যথারীতি খোলাই ছিল, উপস্থিত ছিলেন না শুধু কর্মকর্তাগণ। এটি তো ফ্যামিলি প্ল্যানিং। হ্যাঁ ফ্যামিলি আছে খাইতে গেছে আর কি, আর ফ্রিজের লোক বেশি তো ফ্রিজ লেগেছে আর কি। কিন্তু রুমে তো কেউ নেই, ফাঁকা। না ছিল কিন্তু আমরা তো কাউকে দেখছি না। গেল কি? এই হামিদ গেল কই? হামিদ কই? হামিদ কই? এখন বাজে 4টা, এখন তো নিশ্চয়ই লাঞ্চ আওয়ার না। না না লাঞ্চ হবে না। আপনি তো বললেন যে খেতে গেছে। দীর্ঘ সময় অপেক্ষার পরেও কর্মকর্তাদের দেখা না মিললে বাধ্য হয়ে আমরা যাই মুন্সিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে। কিন্তু হায়, সেখানেও সেই একই অবস্থা। অফিস চলছে, কর্মকর্তা কর্মচারী কেউ নেই। অফিস চালাচ্ছে কে জানেন? অফিস চালাচ্ছে অফিসের গাড়ি চালক আর বোট চালক। এটা হচ্ছে পরিবার পরিকল্পনার জেলা অফিস। আপনাদের উপজেলা অফিসে গিয়ে দেখলাম কেউ নেই, ফাঁকা। জেলা অফিসে এসে দেখলাম সেখানেও ফাঁকা। আপনাদের উপপরিচালক সাহেব কই? সব ঢাকা আছে। উপপরিচালক সাহেবের অবর্তমানে এখন দায়িত্বে এই অফিসে কে আছেন? আমি এসে বলতে পারছি অ্যাকাউন্ট সাহেব ডাকবি। স্পিড বোট চালক উনি গাড়ি চালাবে। আমরা তো কোনো চালককে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই অফিস চালককে। রেডি স্যার, ঢাকা মিটিং আছে। কে ঢাকা মিটিং আছে? কে? উপপরিচালক। উপপরিচালক সাহেব ঢাকা মিটিংয়ে আছেন। আপনি এখানে ড্রাইভার পকেটে হাত দিয়ে অফিসে বসে আছেন। এক সপ্তাহ পর এটিএন বাংলা রিগল টিম আবারও ছুটে যায় মুন্সিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে। আপনারা একটি কমিটি লক্ষ্য দেওয়ান, ওনার বিরুদ্ধে একটা হত্যা মামলার অভিযোগ এসেছে এবং সে আপনার একটা ইউনিয়নের চার্জে রয়েছে। তো তার বিরুদ্ধে আপনারা পরিবার পরিকল্পনার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কী অ্যাকশন নিয়েছেন? আমি যখন ইনফর্ম হই যে সেই স্টেশনে নাই, আমি তখন সঙ্গে সঙ্গে আমার মেডিকেল অফিসার MCSFP-কে পাঠাই এবং উনি ভিজিট করে উনি আমাকে একটা ডিটেল একটা প্রতিবেদন আমার কাছে দাখিল করেছেন। দাখিলের প্রেক্ষিতে সেখানে কী উনি বলেছেন যে উনি 19 তারিখ থেকে ওই এই যে ওনার প্রতিবেদনে আসছে উনি 19/10/2010 তারিখে উনি ভিজিটটা করেছেন 27/10/2010-এ। উনি বলছেন 19/10 তারিখ থেকে উনি অ্যাবসেন্ট এবং উনি কাউকে কিছু জানাননি এবং কোথায় গিয়েছেন সেটাও অবহিত করেননি। পরে আমরা যে মানে এটা লোকমুখে আমরা এরকম বাইরে শুনতে পেলাম যে সে তার বাসায় এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, একটা হত্যাকাণ্ড ঘটেছে এবং সেখানে সেও একজন আসামি, অভিযুক্ত আসামি। পরবর্তীতে কিছুদিন পরে সে ওই আমাদের থানা ফ্যামিলি প্ল্যানিং অফিসে একটা আবেদনপত্র দাখিল করেছে একজন অ্যাডভোকেটের সার্টিফিকেট সহ যে সে এরকম একটা মামলায় অভিযুক্ত হয়ে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছে এবং সেটা 18/10/2010 তারিখে সে আগাম জামিনটা পেয়েছে। যেহেতু এটা একটা ইনফর্ম, সে নিজে আবেদন করে আমাদেরকে জানিয়েছে যে সে আগাম জামিন পেয়েছে হাইকোর্ট থেকে। তো এটা আমাদের কর্তব্য হলো, আমাদের সার্ভিস রুল অনুসারে কর্তব্য হলো এটা যে তাকে যেই তারিখ থেকে সে জামিনে আছে সেই তারিখ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে হবে এবং যতদিন পর্যন্ত না তার এই মামলা নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত সে সেইভাবেই থাকবে এবং পুলিশকে যেটা চলতে সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের যেটা নিয়ম সেটার ভিতরে তাকে সাসপেন্ড করতে হবে। হ্যাঁ, ইনি হলেন অ্যাডভোকেট কবির। নিজে একজন আইনবিদ হয়েও প্রভাব আর প্রতিপত্তির জোরে আইনের অপব্যবহার করছেন এই ভদ্রলোক। সম্পর্কে তিনি মোর্শেদ মিয়াজের ভগ্নিপতি। না, পোস্টমর্টম রিপোর্ট এটা আছে, পোস্টমর্টম রিপোর্ট আছে। আমি আমার শাশুড়িকেও পারি না জুড়াইতে। আমার কথা হলো যদি আত্মহত্যা কইরা থাকে ওরা, ও কইরা থাকে, তোরা নামালি কেন? আমার ফোন দিদি না, নামাবে তো পুলিশ। আপনি এই বিয়েটা প্রথম করেছিলেন এবং যৌতুকের ব্যাপারে না 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 এটা যদি কেউ বলে এটা মিথ্যে কথা। ও তো দীপার ভাই। হ্যাঁ, ঠিক আছে। রাত্রে যখন নাকি আপনার দুই ভাইরে নিয়ে গেছিলেন, না দুই ভাইরে হয় নাই, না কোনো কথা বলি না, সত্যটা এখন স্বীকার করেন। না 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 এটা মনে রাখি, মাফ করবে না। আমি কালকে আমাকে মাফ করব না, আল্লাহ মাফ করব। আগে পালায়েন না, না পালাতে কিছু নাই। কে শ্বশুর বাড়িতে যায় না? আপনি আর সব কিছু আপনি করেন নাই। গন্ডগোলগুলো আমাদের সাথে আপনি লাগান সব কিছু, সমস্ত গন্ডগোলগুলো আপনি লাগান রাখছেন কবির সাহেব। দীপাকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল তা প্রথম
পুলিশের কাছে হয়ে উঠেছিল স্পষ্ট। দীপা হত্যা মামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুন্সিগঞ্জ থানার ওসি তদন্ত যা বলেন, আমরা ওখানে যে সিচুয়েশন পেয়েছি, ঘরের দৃশ্য প্লাস লাশের যে পরিস্থিতি পেয়েছি, তাতে আমাদের কাছে প্রথমেই তারা যে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, এটা আমরা তাদেরকে বিশ্বাস করি নেই। বিশ্বাস না করার কারণেই আমরা এটাকে পোস্টমর্টমে পাঠাই, এবং পোস্টমর্টমে একবার স্পষ্ট হয়ে গেছে যে এটা একটা ক্লিয়ার মার্ডার এবং পরিকল্পিতভাবে তাকে মার্ডার করা হয়েছে। আর মামলাটার বর্তমান তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আমরা এটা রিসেন্টলি খুব শীঘ্রই আমরা এটা সকল আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করব, সেভাবে আইও প্রিপারেশন নিচ্ছে। হয়তো নেক্সট উইকেই এটা চার্জশিট হয়ে যাবে। দীপা নেই। প্রিয়জনের হাজারো আকুতি আর ফিরিয়ে আনতে পারবে না তাকে। বড় কঠিন, নির্মম এই বাস্তবতা। দীপার কোনো দিন ফিরে আসবে না ঠিকই, কিন্তু যেসব যৌতুক লোভী নরপশুদের ঘৃণ্য আঁচড়ে যে গভীর ক্ষতের সৃষ্টি হলো এই পরিবারে, তা অপূরণীয়। চিরতরে হারিয়ে গেল দীপা। সেই মানুষরূপী পশুরা শাস্তি পেলে কিছুটা হলেও শান্তি পেত দীপার আপনজনেরা। হিংস্র, লোভী, নোংরা আঁচড়ে যারা দীপার নিষ্পাপ দেহকে করেছে নিষ্প্রাণ, আমরা 15 কোটি মানুষ তার বিচার করবই। জাগতিক জীবনে এই নিষ্পাপ শিশু বোঝে না কিছুই, না ন্যায় অন্যায়, না পাপ পুণ্য। তার কাছে একটা শব্দই মধুর, মা। যে মাকে এই পৃথিবী ছেড়ে অকালে চলে যেতে হয়েছে যৌতুক আর নির্যাতনের নির্মম বলি হয়ে। দীপা হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত আসামিরা অভিযুক্ত রয়েছেন, প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, দীপা হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত অভিযুক্ত আসামিরা রয়েছেন তাদেরকে ন্যায্য এবং সঠিক বিচারে দাঁড় করাবে। এই দেশে সেই দিন কবে আসবে যেদিন আমরা দেখব নারী নির্যাতিত হচ্ছে না, নেই নারীর হত্যা সম্পৃক্ত কোনো ঘটনা। পত্রিকা, টিভি নিউজগুলো যেন নারী সংক্রান্ত নির্যাতনের ঘটনা, হত্যার ঘটনা আর কোনো ছাপাতেই পারছে না। সেই সুদিন, সেই ইউটোপিয়ার রাজ্য আমাদের কবে হবে? হবে আমরা যারা পুরুষ, আমরা যারা নারীদেরকে সবসময় আগলে রাখার চেষ্টা করি, তাদেরকে সম্ভ্রম এবং তার সম্মান দেওয়ার চেষ্টা করি, তাদেরকে বলছি, আসুন আমরা পুরুষরা যদি নারীকে সম্মান দিয়ে তাদেরকে আগলে রাখতে পারি, তাহলে অবশ্যই এদেশ থেকে একদিন নারী নির্যাতন বিদায় হবে। আপনার চারপাশে এই ধরনের যে কোনো ঘটনা আমাদেরকে লিখতে পারুন। আমাদেরকে লেখার ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, ATN বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016-897। ইমেলও করতে পারেন বিবেকের কাছে প্রশ্ন atn@yahoo.com। দীপার পরিবারকে আমরা বলতে চাই, আপনারা একা নন, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের প্রতি যে কোনো হুমকি, যে কোনো প্রলোভন, যে সমাজ কিংবা যে মানুষ দেখাক না কেন, আমাদেরকে জানান। আমরা দীপার হত্যাকাণ্ডের প্রকৃত বিচার উদ্ঘাটনের জন্য, প্রকৃত বিচার পাওয়ার জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে থাকব। আপনি কি নির্যাতিত, লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার, তাহলে আমাদেরকে জানান। আমাদের ইগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।